ঢুকছি, লিংকে ঢুকলে কি দেখা যাচ্ছে বলো তো? The form is currently not accepting The form responses. is currently not accepting response মানে হচ্ছে ফর্মটা এখনো ওপেন হয় নাই, মানে টাইম হয় নাই। সো তোমরা যদি ধরো 7টায় পরীক্ষা, 7টায় একে মানে 7টার আগে যদি ক্লিক করো এরকম দেখবা, ঠিক আছে? আর 7টার পরে ক্লিক করলে তখন তোমার কোশ্চেনটা অটোমেটিক্যালি তুমি দেখতে পাবা। আমি কি দেখাবো? আমি একটু দেখাই দিই তোমাদের, নাকি ভিডিও করে দেবো, কোনটা ভালো হয়? আচ্ছা দেখি একটা ভিডিও করে দিব আর কি তোমাদের। জাস্ট কোশ্চেনটা ওপেন হলে তো তোমরা জাস্ট লেফট সাইডে টিক চিহ্ন দেওয়ার অপশন থাকে, টিক চিহ্ন দিয়ে দিয়ে নিচে যে সাবমিট দিবা, শেষ। এখানে তোমার নামও লেখা লাগবে না, রোল লেখা লাগবে না, কিছুই লেখা লাগবে না। সো এটা নিয়ে এত টেনশন করার কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, এটা গেল হচ্ছে কিভাবে পরীক্ষাটা দিবা। আর এই বিষয়ে কারো কোনো কোশ্চেন আছে? No, sir. অনেকে কোশ্চেন করে স্যার কোন আইডি এবং কোন পাসওয়ার্ড দেব, খুবই বিরক্তিকর একটা কোশ্চেন, ঠিক আছে? এতটুকু বড় হইছি যে আমরা সাইন ইন করতেছি, ক্লাস করতেছি, এই আইডি এবং পাসওয়ার্ড বারবার তোমাদের নোটিশে বলে দেওয়া হচ্ছে। আবার তারপরে নিচে জিজ্ঞেস করে অনেকে যে স্যার কলেজ থেকে যেটা দেয়া হয়েছে ওইটা দিব, মানে এই কোশ্চেন করার কি কোনো মানে হয় ওই জায়গায়? জানি না কারা এত বুদ্ধিমান বা বুদ্ধিমতী, তারা অবশ্যই হওয়ার জন্য আবার জিজ্ঞেস করে। সো ওই নোটিশে তো জিজ্ঞেস করার কিছু নাই, নোটিশটা অলরেডি ক্লিয়ারলি বলা আছে। তোমাদের কোঅর্ডিনেটর গিয়াস স্যার একটা নোটিশ দিয়েছেন, নিশ্চয়ই সবাই দেখতে পাইছো। সো আশা করি এরকম বাচ্চা বাচ্চা কোশ্চেন না করি আমরা। আচ্ছা, এবার আসি সিলেবাস সম্পর্কে। যদিও ম্যাডাম তোমাদের দিয়ে দিয়েছেন, তোমরা সিলেবাস অলরেডি পাইছো, তারপর আমি আরেকটু তোমাদের বলে দেই যে আমরা যে দুইটা টপিক পড়েছি, বায়োমেট্রিক্স এবং আরেকটা কি পড়ছি বলো তো? ক্রায়োসার্জারি দুইটা টপিক পড়েছি, খুব সুন্দর করে পড়ো, যেহেতু মাত্র 15টা কোশ্চেন। সো যথেষ্ট টপিক। এবং আমি আরো কিছু নাম মনে হয় ম্যাডাম দিয়ে দিয়েছেন, 1 থেকে 30 পৃষ্ঠা পর্যন্ত বা 31 পৃষ্ঠা পর্যন্ত, তাই না? হ্যাঁ বলো। স্যার আমাদের যে বোর্ড বই ওইখানে তো কোনো ইনফরমেশন কোনো কিছু গুছানো নাই, আর হলো খুব একটা বেশি নাইও। আর যেটা মুজিবুর রহমান মানে রাইটার যে বইটা, ওটাতে হিউজ ইনফরমেশন দেওয়া, মানে নৈবিত্তিকের জন্য কি পড়বো, ওখানে তো এক্সট্রাও দেওয়া আছে মুজিবুর রহমান। এক্সট্রা না, এটাই ঠিক দেওয়া আছে। মুজিবুর রহমানের বইটাই পড়ো, নৈবেদিক জন্য বেস্ট হবে, কারণ বোর্ড বইটা আসলে মাত্র এইবার করছে। সো ওইটা এত গোছাইতে পারে নাই, বুঝতে পারছো তোমরা? সো এবারই তোমরা ফার্স্ট পাইলে বোর্ড বই, তার মানে তোমরা বুঝতেই পারছো প্রথম বইটা আসলে ওটা খুব একটা গোছানো থাকে না, খুব একটা ইনফরমেশন থাকে না, অনেক কম থাকে। এজন্য বোর্ড বইয়ের সাথে সাথে অবশ্যই মুজিবুর রহমানের বইটা ফলো করবা বা পড়বা, অবশ্যই পড়তে হবে। এবং আরেকটু বলে দেই, এই অধ্যায়ের শেষে কিছু নৈবেত্তিক এবং তার অ্যান্সার দেওয়া আছে, সেগুলো একটু অবশ্যই অবশ্যই পড়বা। আমি কি বুঝাইতে পারলাম? ইয়েস স্যার। কারণ ওখানে আসলে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো ওখানে থাকে। শুধু আইসিটি না, প্রত্যেকটা চ্যাপ্টারেই অধ্যায়ের শেষে যে নৈবেত্তিক গুলো থাকে সবার আগে ওইটা পড়বা। বইটা রিডিং পড়ার পরে ওইটা পড়ে নিবা, তারপরে তুমি আদার্স যে কোনো সোর্স থেকে তুমি পড়তে পারো, সেটা তোমার ইচ্ছা। ওকে, মুজিবুর রহমানের বইয়ের পৃষ্ঠা নাম্বার আমি বলে দেই, 1 থেকে 31 নাম্বার পেজ। আর আমি যে দুইটা টপিক পড়াইছি আমার চ্যাপ্টারের জন্য, মানে চ্যাপ্টার 1 এর 1 থেকে 31 নাম্বার পেজ পর্যন্ত, এবং সাথে আমার দুইটা টপিক, যে দুইটা টপিক বা ক্রায়োসার্জারি এবং বায়োমেট্রিক্স পড়ানো হয়েছে। ক্লিয়ার সিলেবাস সম্পর্কে ম্যাডাম যতটুকু পড়াইছে নিশ্চয়ই ম্যাডাম বলে দিয়েছেন, আমি নোটিশ দেখেছি যে ম্যাডাম কতটুকু দিয়েছেন, তাই না? আচ্ছা, তারপরও আমি টপিকগুলো আজকে আরেকবার একটু বলে দিই বা দেখাই দিই তোমাদের, যদি এই রিডিং পড়াগুলো আমি তোমাদের খুব একটা দেখাই নেই, তারপর আমি একটু বলে দিচ্ছি। প্রথমেই দেখো আমাদের 1 নাম্বার চ্যাপ্টারের 1.1 আর্টিকেলে পেজ নাম্বার আমি বলে দেই, 11 নাম্বার পেজ, মুজিবুর রহমানের বই এটা। ওকে, আমার যে পেজগুলো তুলেছি
মুজিবুর রহমানের বই থেকে তুলেছে, তোমরা যে কোনো বই থেকে পড়তে পারো, কোনো সমস্যা না, বাট এই বইটাতে ইনফরমেশন অনেক বেশি দেওয়া, ভালো দেওয়া আছে। সাথে নাইমুল হক স্যারও তুমি পড়তে পারো, যে কোনো একটা পড়লেই হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, বিশ্বগ্রাম কারো ধারণা আছে এখন স্যার এখান থেকে কি পড়বো? বিশ্বগ্রাম একটা টপিক দেওয়া আছে, বিশ্বগ্রাম। সো আসলে কে কবে কিভাবে আবিষ্কার করলো, কে কি বললো, সেটা সম্পর্কে একটু আসলে পড়তে হয়। যেমন এখানে খুব সুন্দর করে রিডিং পড়ানো আছে, তাই না? যে আহ, দেখো, কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয় একটা বিখ্যাত বিশ্ববিদ্যালয়, কানাডার স্কলারশিপ যদি কখনো হায়ার স্টাডি করার ইচ্ছা থাকে, এটাতে খুবই নাম করা একটা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? যখন পিএইচডি বা মাস্টার্স করতে যাবা তখন এগুলো তুমি বুঝতে পারবা যে এই বিশ্ববিদ্যালয়গুলো কতটুকু নাম করা। টরেন্টো বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? ইংরেজি বিভাগের অধ্যাপক এবং দার্শনিক মার্শাল ম্যাকলুহান। তাহলে তোমাকে যদি কোশ্চেন করা হয়, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে বিশ্বগ্রামের ধারণা কে দেন, কি বলবা বলো? এটা প্রায় পরীক্ষায় আসে, ঠিক আছে? মার্শাল ম্যাকলুহান, ঠিক আছে? সো এই জন্য বলি, এই রিডিংটুকু পড়ার পরে তোমরা বইয়ের পিছনে দেখবা, এই কোশ্চেনগুলো তুমি পেয়ে যাবা, ঠিক আছে? উনি এই বিশ্বগ্রামের ধারণা দেন, যেটা তোমরা মনে একটা পড়েছো ছোটবেলায়, ইংলিশে হয়তো প্যারাগ্রাফ বা এসে পড়তে পারবা, গ্লোবাল ভিলেজ পড়ছো না তোমরা? সেটাই হচ্ছে আমাদের বিশ্বগ্রাম। তার মানে এক কথায় যদি আমরা বলে থাকি, বিশ্বগ্রাম হচ্ছে এমন একটা গ্রাম যেখানে সারা বিশ্বের মানুষ পরস্পরের সাথে নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত থাকে। যেমন তুমি একটা গ্রামের ভিতরে যদি চিন্তা করো, সেখানে আমাদের পরস্পরের ভিতরে তথ্য আদান প্রদান হয়, আমরা নিজেরা ফিজিক্যালি তাদের সাথে তথ্য আদান প্রদান করতে পারি। কিন্তু গ্লোবাল ভিলেজ কেন বলতেছে? এটা আসলে সারা বিশ্বে, এখন বিশ্বে তো আর সবার কাছে কাছে যাওয়া সম্ভব না, সেই ক্ষেত্রে আমরা একটা নেটওয়ার্কের মাধ্যমে সবাই সবার সাথে সংযুক্ত থাকি, এটাকে বলে বিশ্বগ্রাম। এর আরেকটা লেটেস্ট টপিক হচ্ছে ইন্টারনেট অফ থিং। কেউ কি নাম শুনেছো ইন্টারনেট অফ থিং? খুব রিসেন্ট একটা লেটেস্ট টেকনোলজি। হ্যাঁ, আইওটি, তোমরা হয়তো নাম শুনতে পারো। একদম লেটেস্ট টেকনোলজি, বা এর ধারণা হচ্ছে যে বিশ্বের প্রত্যেকটা বস্তুর সাথে কানেক্টেড থাকবে। প্রত্যেকটা হোম, স্ট্রিট, সিটি সব ডিজিটাল হয়ে যাবে এবং সবকিছু অটোমেটিক্যালি চলবে। কিরকম? তোমাদের একটু বলি, তোমরা একদম সহজে যেটা তোমরা জানো, তোমরা বিভিন্ন বেসিন দেখবা যেখানে আমরা হ্যান্ড ওয়াশ করি, বেসিনগুলো টাচ করা লাগে না, বেসিনের নিচে হাত রাখলে পানিটা অটোমেটিক্যালি পড়ে, এরকম প্রযুক্তি দেখেছো তোমরা? আমাদের দেশেই আছে। হ্যাঁ, এইটাকে বলা হয় অটোমেটিক সিস্টেম, যেটা আমরা আইওটির একটা পার্ট। তোমরা দেখবা উন্নত বিশ্বে, আমাদের দেশে ওইটা এখনো চালু হয় নাই, যে রাস্তা দিয়ে যখন গাড়ি যায়, আমাদের রাস্তায় কি থাকে? রাতের বেলা লাইট থাকে, তাই না? ল্যাম্প থাকে, সেগুলো জ্বালানো থাকে। রাতে কি কখনো বন্ধ করা হয় নাকি সব সময় জ্বলতে থাকে? দিনের বেলা তো বন্ধ দেখো, রাতের বেলায় সব সময় জ্বলতে থাকে, কিন্তু আমার তো উচিত যখন গাড়ি আসবে অথবা যখন পথচারী যাবে তখনই কেবল লাইটটা জ্বালানো দরকার, আদার সময় তো দরকার নাই। বাকিটুক সময় কিন্তু আমাদের লাইটটা অপচয় হচ্ছে। সো এইটাকে রিডিউস করার জন্য বেশি অটোমেশন চালু হয়ে গেছে। কিরকম? মানুষ বা গাড়ি যখন ওই বাল্বের একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত আসবে তখন বাল্বটা অটোমেটিক্যালি জ্বলবে, যখন তারা চলে যাবে বাল্বটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। দেখো কতটা সুন্দর সিস্টেম, কতটা বিদ্যুৎ সাশ্রয়ী হচ্ছে। অনেক সময় আমরা বাসা বাড়িতেও দেখা গেল কারেন্ট বা বাল্বটা জ্বালিয়ে রেখে আমরা বের হয়ে যাই, মনে থাকে না, রুম থেকে চলে যায়। সেই ক্ষেত্রে তুমি যখন রুম থেকে বের হয়ে যাবে অটোমেটিক্যালি বাল্বটা বন্ধ হয়ে যাবে, তার মানে কি আমার অনেক কিছুই সাশ্রয় হচ্ছে। এটাকে বলা হয় ইন্টারনেট অফ থিং এর একটা পার্ট, যেটাকে আমরা আইওটি বলে থাকি বা অটোমেটিক সিস্টেমও বলে থাকি অনেক সময়, ঠিক আছে? সো এভাবেই হচ্ছে আমাদের লেটেস্ট টেকনোলজি বা লাস্টের যে ধারণাটা, এটা বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে সারা ওয়ার্ল্ড ব্যাপী। আচ্ছা, এটাই ছিল আমাদের অ্যাকচুয়ালি বিশ্বগ্রাম, যে প্রত্যেকটা বস্তু বা ব্যক্তি পরস্পরের সাথে সংযুক্ত থাকবে একটা নেটওয়ার্কের মাধ্যমে, যেটা আমরা ইন্টারনেট বলে থাকি, তাই না? তারপরে তোমরা একটু এখান থেকে
রিডিং পড়ে নিও, ঠিক আছে? এই গ্লোবাল ভিলেজের পরে আসলে আমরা কি কি সুবিধা পেয়ে থাকি বা আমাদের কি কি অ্যাডভান্টেজ আমরা এখান থেকে নিচ্ছি বলতে পারবা কেউ একজন? আচ্ছা, এই হচ্ছে তার ফর্মাল সংজ্ঞা, যেটা থিওরির সময় লাগবে। গ্লোবাল ভিলেজ বলতে আমরা কি বলে থাকি যে প্রত্যেকে আমরা পৃথিবীর এক প্রান্ত বা বিভিন্ন জায়গায় অবস্থান করি, কিন্তু একটা নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত থেকে বিভিন্ন তথ্য আদান প্রদান বা সেবা প্রদান করে থাকে, সেটাই হচ্ছে আমাদের গ্লোবাল ভিলেজ। এই গ্লোবাল ভিলেজের বিভিন্ন সুবিধা বা কাজকর্ম আছে, বলো কেউ একজন বলো দুই একটা পয়েন্ট কি কি আমরা আমাদের সুবিধা থাকতে পারে। দেখো, প্রথম সুবিধা হচ্ছে সারা বিশ্বটাকে মানুষের হাতের মুঠোয় চলে আসছে। কিরকম হাতের মুঠোয় চলে আসছে বলো, ব্যাখ্যা করো তো। হাতের মুঠোয় বলতে আমরা কি বুঝাচ্ছি? আমরা একটা মোবাইল ফোনের মাধ্যমে সারা দুনিয়ার সমস্ত নিউজ, খবরাখবর বা কোথায় কি ঘটতেছে সেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি। ইভেন সব থেকে বড় জিনিস দেখো, এখন আমরা যে অনলাইনে ক্লাস করতেছি, তাই না? কত বড় একটা অবদান হলে আমরা এই জিনিসটা করতে পারি। সো মানুষ কখনো চিন্তা করছে যে ঘরে বসে ক্লাস করবে, স্টুডেন্টরা ঘরে বসে ক্লাস করবে, সব ডকুমেন্ট পেয়ে যাবে? সেটা ছিল আমাদের সামান্য 2-4 বছর আগেও একটা কল্পনার জিনিস ছিল, বাট সেটা এখন বাস্তব রূপ ধারণ করছে। সো মানুষ কতটা অ্যাডভান্সড হয়ে গেছে, তাই না? এরপরে বলা হচ্ছে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। সবাই জানে চিকিৎসা পাচ্ছে উন্নত বিশ্ব থেকে, সে ঘরে বসে চিকিৎসা পাচ্ছে। কাজের দক্ষতা এবং গতি বৃদ্ধি পাচ্ছে। এটা আমরা সবাই জানি যে আমরা যে গতিটা সেটা কিরকম। একটা চিঠি আমরা একটু যদি চিন্তা করি সিম্পলি, যে আগে একটা চিঠি মানুষকে আদান প্রদান করতে কয়েকদিন লেগে যেত, 1 সপ্তাহ 2 সপ্তাহ লেগে যেত, আর এখন আমরা ডিরেক্ট কথা বলতে পারি সাথে সাথে। ব্যবসা বাণিজ্যের প্রসার, লেনদেন কাজ সহজ হচ্ছে, তাই না? আমরা যদি ব্যাংকিং সিস্টেমটাও বলে থাকি, যে লেনদেন যে জিনিসটা, মানুষ বসে থাকতে হচ্ছে না কাউকে যে কখন টাকা আসবে, কখন আমি ব্যাংক থেকে তুলবো। ওকে, সো সেবা, আমাদের স্বাস্থ্য বা চিকিৎসা যেটাকে আমরা বলে থাকি, তোমরা জানো আমরা অনলাইনে স্বাস্থ্য সেবা বা চিকিৎসা সেবাটা পেয়ে থাকি, যেটা আমাদের দেশে মনে করো অনেক ডক্টর খুব এক্সপার্ট নাও থাকতে পারেন, কিন্তু আমরা বাইরে থেকেও অনলাইনে সেবাটা দিতে পারি। বিভিন্ন সাইট আছে বা অ্যাপস আছে যেগুলোতে ফ্রি সার্ভিস দেওয়া হয় জাস্ট মানুষের সেবা করার জন্য। এরকম অনেক সুবিধাই আমরা ভোগ করে থাকি। এর কিছু নেতিবাচক প্রভাবও আছে, কেউ বলতে পারবা 2-একটা নেতিবাচক প্রভাব, যে আসলে বিশ্বগ্রাম যত না সুবিধা দিচ্ছে 2-একটা নেতিবাচক প্রবলেমও থাকতে পারে। এখানে যেটা বলেছে প্রথমটাই হচ্ছে গোপনীয়তা থাকছে না, যার কারণে তথ্য চুরি হয়ে যেতে পারে। এবং তোমরা জানো যে হয়ও এটা, তাই না? তোমরা একটা শব্দ জানো যে এখন মানুষ ইন্টারনেট থেকে বিভিন্ন কপি করে বই লেখে বা এইটা লেখে, এইটাকে কি বলে বলতে পারবা? এই চুরিটাকে কি বলে? কপিরাইট। কপিরাইট। তোমরা জানো যে কোনো বই থেকে কোনো কিছু তথ্য চুরি করাকে আমরা কপিরাইট বলে থাকি, এবং এটা হয়ে থাকে অনেক ক্ষেত্রে, বাট অনেক পানিশমেন্টও আছে বিপরীতে। হ্যাঁ, সো এটা হলো মানুষের ইচ্ছাকৃতভাবে নেতিবাচক দিক। সো এইটা আসলে নেতিবাচক দিক বলা চলে না, চোর তো চোরই, তাই না? সো ওইটা আসলে ধরা যায় না, তারপরে যেহেতু এটা একটা নেতিবাচক দিক। এরপরে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে সাইবার আক্রমণ, এটা একটা হুমকি স্বরূপ। যেমন তোমরা জানো কিছুদিন বা 1 বছর আগে বাংলাদেশ ব্যাংক থেকে কত কোটি টাকা চুরি হয়ে গেল, তাই না? সো এরকম বিভিন্ন থ্রেট থাকবে, তারপরও আমাদের কাজ আমাদের ভালো কাজে ইউজ করতে হবে। তোমরা হয়তো একটা নাম শুনে থাকবা, নামটা ভুলে গেলাম, পৃথিবীর শ্রেষ্ঠ বা সবচেয়ে বড় হ্যাকার। উনি 42,000 মিলিয়ন ডলার চুরি করেছিলেন 40টা ব্যাংক থেকে। বুঝতে পারছো? খুবই বিখ্যাত একটা, নামটা ভুলে গেলাম, 40টা না 201টা ব্যাংক থেকে মেবি, সারা ওয়ার্ল্ড থেকে
40,000 মিলিয়ন ডলার চুরি করছিল সে, মানে হ্যাক করে নিয়ে গিয়েছিল এবং সমস্ত টাকা গরিব দুঃখীদের মাঝে বিলাই দিয়েছিল, পরে তাকে ফাঁসি দেওয়া হয়। ইউটিউবে সার্চ দিলে পাবা তোমরা এই জিনিসটা, হয়তো অনেকে জানতে পারো। ঠিক আছে, সো আবার দেখা গেল অনেকে চুরি করে, সবাই তো আর ভালো কাজে ইউজ করে না, সো এই থ্রেড গুলো থাকতে পারে। অথবা বিভিন্ন ইন্টারনেটে বাজে বাজে সাইট আছে যা যুব সমাজকে ধ্বংস করে। একটা যদি আমরা বলে থাকি, এখানে যে এক্সাম্পলটা দিয়েছে পর্নোগ্রাফি, যেগুলো বাচ্চাদেরও এফেক্ট ফেলে। সো এগুলো আছে মানুষের দৃষ্টিভঙ্গি। আমরা যদি আমাদের জিনিসগুলোকে ভালো কাজে ইউজ করি, সেটা আসলে ওটা অ্যাডভান্টেজ হিসেবে। হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শুনতে নেটে পাচ্ছি। প্রবলেম করতেছিল, এজন্য আর কি নেটটা চলে গেল। আচ্ছা, যাই হোক। আচ্ছা, যেটা আমরা বলতেছিলাম, এরকম বিভিন্ন অপকারিতা থাকবে, বাট সেগুলোকে আমাদের কাটিয়ে উঠতে হবে। ঠিক আছে, আর একটা বাজে অবস্থা আমাদের সমাজে এখন আমরা দেখতে পাচ্ছি, সহজে গুজব ছড়িয়ে যেতে পারে, তাই না? সংবাদ মাধ্যমে, যেটা আমরা ফেসবুক বলি, ইনস্টাগ্রাম বলি, সো এই জিনিসগুলোতে আমাদের বিভিন্ন অপপ্রচারও হতে পারে। সো এরকম কিছু নেতিবাচক দিক থাকতে পারে, এটাকে আমরা ইগনোর করি আসলে। আচ্ছা, তাহলে এর কিছু সুবিধা, অ্যাকচুয়ালি সুবিধাগুলো পড়বা, নৈবেদিকের জন্য সুবিধাগুলো থাকতে পারে, অসুবিধাগুলো একটু রিডিং পড়ে নিও। এরপর আছে বিশ্বগ্রামের উপাদান। কয়টা উপাদান আছে এখানে দেখো তো? 5টি স্যার, 5টি। 5টি, তাই না? তোমরা একটু জুম করে নিও তোমাদের ডিসপ্লেটা, তাহলে তোমরা আরো বড় দেখতে পাবা। ঠিক আছে, আচ্ছা দেখো, প্রথমে হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক বা কানেক্টিভিটি, ডেটা এবং মানুষের সক্ষমতা বা সচেতনতা। হার্ডওয়্যার কেন বলতেছে? আমি যদি কোনো একটা কানেক্ট হইতে চাই কারোর সাথে, আমার তো কোনো একটা মিডিয়া লাগবে, একটা ডিভাইস লাগবে, তাই না? ডিভাইসটাকে আমরা হার্ডওয়্যার বলতেছি। আর এই ডিভাইসটা কি এমনি এমনি চলে, নাকি বিভিন্ন সফটওয়্যার ইউজ করতে হয় ডিভাইসে, বলো তো? অবশ্যই ডিভাইসে সফটওয়্যার ইউজ করতে হয়, তাই না? এরপর আছে, শুধু সফটওয়্যার আর হার্ডওয়্যার থাকলে হবে না, সেখানে একটা কানেকশন দিতে হবে। তার জন্য কি দরকার বলো তো? ইন্টারনেট। ইন্টারনেট, হ্যাঁ, থ্যাংক ইউ। ইন্টারনেট দরকার, তাহলে সেটা আমাদের থাকতে হবে। এখন ইন্টারনেট থাকলো, সফটওয়্যার থাকলো, হার্ডওয়্যার থাকলো, এখন আমি কি আদান প্রদান করব, সেটাও তো আমার থাকা লাগবে, বলো তো? আদান প্রদান আসলে আমরা কি করতে চাচ্ছি? ডেটা, তাই না? ইনফরমেশন বা ডেটা, যেটাই তোমরা বলে থাকো, তথ্য, সেটা আমার থাকা দরকার। সবকিছুই আছে, কিন্তু সেটা ব্যবহারের তো একজন মানুষ লাগবে, নাকি? মানুষ, এখন মনে করে একটা রিকশাওয়ালাকে বলি, যদি বলি তুমি আমাকে এই সফটওয়্যারটা ইউজ করো, সে কি পারবে? পারবে না। তাহলে একটা মানুষের ক্যাপাবিলিটি বা সক্ষমতা বা ক্যাপাসিটি থাকা লাগবে, যে সে যেন এটা ইউজ করতে পারে, তাই না? সো এই 5টা উপাদান অ্যাকচুয়ালি বিশ্বগ্রাম এই 5টা উপাদান নিয়ে গঠিত। ঠিক আছে, সবগুলো আমি ব্যাখ্যা করে দিয়েছি, জাস্ট তোমরা আরেকটু রিডিং পড়ে নিও এখানে। আচ্ছা, বিশ্বগ্রামের মেরুদণ্ড হচ্ছে কানেক্টিভিটি। আসলে এই যে 5টা উপাদান বললাম, তাহলে এখান থেকে সব থেকে যদি বলা হয় বেশি ইম্পর্টেন্ট কোনটা, আমরা কি বলবো? কানেক্টিভিটিটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। সবাই দরকার, কিন্তু সবার থেকে প্রায়োরিটি বেশি হচ্ছে তোমার কানেক্টিভিটি। কানেক্টিভিটি ছাড়া আসলে কোনো কিছু সম্ভব না। ঠিক আছে, দেখো প্রত্যেকটা ব্যাখ্যা করা আছে, সুন্দর করে লেখা আছে, তোমরা জাস্ট একটু রিডিং পড়ে নিও। আচ্ছা,
এই যে তোমরা একটু আগে আমি যেটা বললাম আইওটি, তুমি যেটা একজন বললে যে ইন্টারনেট অফ থিং, দেখা একটা পিকচার দেওয়া আছে এবং এই পিকচারের সাথে ইন্টারনেট অফ থিং বোঝানো হচ্ছে যে দুনিয়ার সবকিছু, প্রত্যেকটা বস্তুর সাথে কানেক্টেড থাকবে এবং সবাই সবার সাথে ইনফরমেশন বা যেটা ইন্টারচেঞ্জ করতে পারবে বা শেয়ার করতে পারবে। এটাই হচ্ছে আমাদের ইন্টারনেট অফ থিং এর কাজ। মেইন কাজ হচ্ছে আমাদের এইটা, যে মেইন কথা হলো আমার সবার সাথে কানেক্টিভিটি থাকতে হবে। আমার সাথে ওই যে যেটা বললাম যে তোমার সাথে কি একটা বাল্বের কানেক্টিভিটি সম্ভব বলো তো? No, sir. সম্ভব, সম্ভব। কেন সম্ভব? ওই যে তোমাকে বললাম তুমি রুমে সম্ভব, আসলে লাইটটা জ্বলবে, তাই না? তাহলে কিন্তু তোমার সাথে বাল্বের কানেকশন হয়ে গেছে। তুমি রুমে ঢোকার সাথে সাথে তোমার বাল্ব জ্বলবে, এরকম সিস্টেম আছে না? আছে, এখনই আছে। তুমি রুমে আসলে তোমার টিভিটা অন হয়ে যাবে, তুমি রুম থেকে চলে গেলে টিভিটা অফ হয়ে যাবে। এটা অটোমেটিক সিস্টেম। এই জন্য দেখো একটা পিকচার সুন্দর করে দেখাইছে যে সবাই সবার সাথে কানেক্টেড থাকবে। এটাই হচ্ছে আমাদের ইন্টারনেট অফ থিং। গাড়ি, স্যার যন্ত্রপাতি। এখানে এরকম করা যায় না, আমি চলে গেলেও আমি লাইটটা অন করে রাখতে পারবো? হ্যাঁ হ্যাঁ, সবকিছুই থাকবে, মানে অপশন গুলো থাকবে, তুমি যে 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 ফরম্যাটে রাখতেছো সেটা তোমার পার্সোনাল জিনিস। যেমন তোমার ফোনে অনেক অপশন আছে, ধরো একটা পাসওয়ার্ডের কথা বলি, তুমি ফিঙ্গারপ্রিন্টও দিতে পারো আবার পাসওয়ার্ডও দিতে পারো, তুমি তোমার সুবিধা মতো ইউজ করতে পারো, কিন্তু অপশন গুলো থাকে। বুঝতে পারছি এবার? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইন্টারনেট অফ থিং। ওকে, তাহলে আমরা দুইটা টপিক পড়লাম এখান থেকে, জাস্ট বিশ্বগ্রাম পড়লাম, গ্লোবাল ভিলেজ আর ইন্টারনেট অফ থিং। আর এলিমেন্ট অফ গ্লোবাল ভিলেজ মানে বিশ্বগ্রামের উপাদানগুলো পড়লাম। এরপর আছে দেখো বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদান সমূহ। এটা খুব একটা তোমাদের তেমন কিছুই লাগবে না, দ্যাট মিন্স কি কি সাথে বিশ্বগ্রাম ট্রিট করে, কমিউনিকেশন বলে, এমপ্লয়মেন্ট বলে, হেলথ কেয়ার বলে, এইগুলোর সাথে ট্রিট করে। সো এটা খুব একটা দরকার নাই। এখন আমি আসি অ্যাকচুয়ালি আমরা কমিউনিকেশন। ম্যাডাম মনে হয় তোমাদের এই বিষয়ে দুই একটা লাইন বলেছেন। ইনফরমেশন আমাদের যে আইসিটি, আসলে আমাদের বইয়ের নাম আসলে আইসিটি, তাই না? আইসিটির তিনটা পার্ট আছে, ইনফরমেশন, কমিউনিকেশন আর টেকনোলজি, তাই না? তো তার মধ্যে যে আসলে আমাদের একটা পার্ট কমিউনিকেশন আমরা যেটা বলে থাকি। তোমরা কি বলতে পারবা যে ইনফরমেশন কি? কেউ একজন একটু বলো তো, ইনফরমেশন বলতে আমরা কি বুঝি? কেউ বুঝিয়ে বলতে পারবা? কতগুলো উপাত্তে স্যার, ডাটা প্রসেসিং এর মাধ্যমে প্রাপ্ত ফলাফলকে ইনফরমেশন বলে। আচ্ছা, ঠিক আছে। সবাই বিভিন্ন পার্সপেক্টিভে এটা ব্যাখ্যা করা যায় বা সংজ্ঞা দেওয়া যায়, তাই না? সো একটা জিনিস, ডেটা এবং ইনফরমেশন দুইটা কিন্তু এক জিনিস না, একটু আলাদা বা পার্থক্য আছে, জানো তোমরা এটা? যেটাকে বলা হয় কাঁচামাল, একদম যদি বাংলা ভাষায় বলি, সহজ বাংলা ভাষায় বলি, যেটা হচ্ছে কাঁচামাল। লাইক আমি একটা বিল্ডিং দিব, ধরো আমি একটা রুমের পার্টিশন দিব, প্রথমে আমার কি লাগবে সেটার জন্য বলো তো? আমার কিছু ইট লাগবে, সিমেন্ট, বালু, এগুলো দরকার, এগুলোকে বলা হয় ডেটা, মানে র এলিমেন্ট, কাঁচামাল গুলাকে বলা হচ্ছে আমার ডেটা। আর যখন আমি ওইটা একটা পূর্ণাঙ্গ মিনিংফুল কাজে ব্যবহার করব, সেটাকে আমরা বলবো ইনফরমেশন বা তথ্য। যেমন আমরা যদি বলি ওয়ার্ড, একটা শব্দ বলি, জাস্ট জার্নি একটা শব্দ, জার্নিতে বিভিন্ন লেটার ইউজ করা হয়, এগুলো হচ্ছে তোমার ডেটা। আর ফুল জার্নি শব্দটা, এটা হচ্ছে একটা ইনফরমেশন আমি যদি বলি, ঠিক আছে? আর একটু যদি অন্যভাবে বলি, ইনফরমেশন হচ্ছে যেটা এখনো ঘটে নাই, কিরকম, আর যেটা ঘটে গেছে ওইটা হচ্ছে ডেটা, আর যেটা ভবিষ্যতে ঘটবে ওইটা ইনফরমেশন। লাইক আজ বৃষ্টি হতে পারে, এটা হচ্ছে ইনফরমেশন। অথবা আগামীকাল প্রধানমন্ত্রী যেমন বিদেশে যেতে পারেন, ঠিক আছে?
এইটা হলো তোমার ইনফরমেশন যেটা এখনো ঘটে নাই। আর আজ সকালে বৃষ্টি হয়েছে, এটা হয়ে গেল যেটা যেটা ঘটে গেছে, ওটা আর ইনফরমেশন থাকলো না। ঠিক আছে, ডেটা বলি, এবং ওটা যদি একটা মিনিংফুল তথ্য প্রকাশ করে ওটাকে আমরা ইনফরমেশন বলা থাকি। এটা গেল ইনফরমেশন। এরপরে আসছে কমিউনিকেশনটা কি। আসলে তোমরা অবশ্যই জানো যে কমিউনিকেশন শুনেই আসছো তোমরা, বেশিরভাগই জানো যে আসলে কমিউনিকেশন হচ্ছে তথ্য এক্সচেঞ্জ করা। আমরা বিভিন্ন মানুষের মধ্যে যে আমাদের বিভিন্ন, আচ্ছা একটা জিনিস দেখো, মানুষ তথ্য বলতে বিভিন্ন সিম্বল হতে পারে। যারা কথা বলতে পারে না তারা কি তথ্য আদান প্রদান করতে পারে বলো তো? জি স্যার। তারা কিভাবে তথ্য আদান প্রদান করে বলো তো? সাইন বিভিন্ন ল্যাঙ্গুয়েজ। সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করে, সেটাও কিন্তু একটা কমিউনিকেশন। ঠিক আছে, তার মানে আমি যে পদ্ধতিতে বা যে কোনো উপায়ে যদি আমি আমার তথ্য আদান প্রদান করতে পারি সেটাই হচ্ছে আমার কমিউনিকেশন। সেটা হইতে পারে সাইন ল্যাঙ্গুয়েজ, হতে পারে ফিজিক্যালি আমরা কোনো কিছু বলে, তাই না? বিভিন্ন ভাবে আমরা এই কমিউনিকেট করতে পারি একে অপরের সাথে। দ্যাট মিন্স আমাদের বিভিন্ন সিম্বল বা তথ্য যদি আমরা এক্সচেঞ্জ করতে পারি সেটাকে আমরা বলতেছি কমিউনিকেশন। শেয়ার করব সবকিছু আর কি। আচ্ছা, এরপরে সেই জিনিসগুলো জাস্ট এখানে কিছু রিডিং টাইপের পড়া আছে, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট তোমরা একটু রিডিং পড়ো, জাস্ট একবার পড়ার জন্য পড়ো। হ্যাঁ, আমি এর আগেও বলেছি প্রত্যেকটা বই প্রথমবার সবগুলো টপিক বা লাইন পড়তে হয়, আর যেখান থেকে নৈবেত্তিক আসার মতো আমি সেগুলো তোমাদের বলে দেবো। ঠিক আছে, এরপর আছে ইমেইল। অবশ্যই সবাই মনে এটা নাম শুনেছে। দেখো আমরা কি কি পড়লাম একটু সিকোয়েন্সে মনে রেখো, যেহেতু বই থেকেই পড়াইতেছি, একটু রিডিং পড়াইতেছি, সো বইটাও সাথে রাখবা সব সময়। আর একটা কথা, ক্লাস করবা কিন্তু বেডে না, ক্লাস করবা তোমরা কিভাবে? টেবিলে। তোমরা যেমন কলেজে ক্লাস করতে বই থাকবে সাথে, খাতা কলমও থাকবে, কিছু জিনিস লিখতেও হয় মাঝে মাঝে, সেটা ম্যাথ হোক, আইসিটি হোক, ফিজিক্স হোক। আমরা অনেকে করি কি, এত সকালে তো ক্লাস করি না, বেডে শুয়ে থাকি, দেন ফোনটা কানেক্ট দিয়ে বসে থাকলাম, এরকম যেন না হয়। ওইটাকে কিন্তু তোমার কোনো লাভ হবে না ওই ক্লাসটা করে। আচ্ছা, ইমেল বা ইলেকট্রনিক মেইল, তোমরা নিশ্চয়ই ইমেল করতে পারো, তাই না? সবাই পারো? জি স্যার। আমরা অনেকে পারি অনেকে পারি না, তাই না? ইমেইলের কিছু ফরম্যাট আছে, সেটা তোমরা লেখাও শিখেছো মনে হয়, বাংলাতেও শেখায় এখন আর ইংলিশেও শেখায় ইমেইল লেখা। আমাদের সময় ছিল না, বাট ইদানিং তোমাদের সময় থেকে আছে আর কি। ইমেইল হচ্ছে কি ইলেকট্রনিক মেইল, যেটা আমরা ইলেকট্রিক্যালি মেসেজ ট্রান্সফার করতে পারি, তাই না? একটা ইমেল কি একজনের কাছে ট্রান্সফার করা যায় নাকি অনেকের কাছে ট্রান্সফার করা যায়? অনেকের কাছে করা যায়। অনেকের কাছে করা যায়। হ্যাঁ, সো আমরা এখান থেকে ইমেইলের সংজ্ঞাটা অবশ্যই পড়বো, জাস্ট এটাই, আর কিছুই না। ইমেইল তাহলে আমরা কি, যে একজনের কাছ থেকে, বা ইলেকট্রনিক মেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে বার্তা প্রেরণকে বলা হচ্ছে ইমেইল। ওকে, এখান থেকে ইমেইলের এত ডিটেলস তোমাদের লাগবে না। সুবিধা অসুবিধা একটু পড়তে পারো, নৈবেত্তিকের জন্য নৈবেত্তিকেও থাকতে পারে, অথবা অনেক সময় সৃজনশীল মাঝে মাঝে এটা দিয়ে দেয়, ইমেইল কি, ইমেইলের সুবিধা অসুবিধা কি, বা ইমেইল ব্যাখ্যা করো। সো সেই ক্ষেত্রে আমরা যদি বলি, তোমরা একটু বড় করে দেখো। হ্যাঁ, যদি আমি বড় করতেছি, বাট তোমরা নিজেরা একটু বড় করে দেখো তোমাদের এইগুলা। আচ্ছা, সুবিধা দেখো, প্রচলিত ডাক ব্যবস্থায় ইমেলের গতি অত্যন্ত বেশি, খুব দ্রুত সময়ে আমরা ইমেল বা ডেটা ট্রান্সফার করতে পারি। তারপরে সার্বক্ষণিক সেবা গ্রহণ করা যায়, তাই না? আর আমরা তো ডাকে যে চিঠি আদান প্রদান করতাম সেটা তো একটা লিমিটেশন ছিল, কয়দিন পরে যাবে, সাথে সাথে যাবে না, তাই না? তারপরে ইমেইলে একসঙ্গে বহুজনের কাছে প্রেরণ করা যায়, গ্রাহক চাইলে অনেকদিন সংরক্ষণ করতে পারে ইমেইলগুলো। ঠিক আছে, ইমেইল কি আনলিমিটেড করা থাকে নাকি একটা নির্দিষ্ট সময় পরে? তোমরা কি জানো ইমেইল একটা নির্দিষ্ট পর্যন্ত ইমেইল যাইতে পারে, তারপরে কিন্তু ইমেইল নাও যেতে পারে তোমার ইমেইলে, একটা নির্দিষ্ট স্টোরেজ আছে, জানো এটা?
অবশ্য তোমরা এখনো ওই পর্যায়ে যাও নাই। দেখবা তোমার ফোনে বা তোমার একটা ইমেইলে ওরা আসলে 15 জিবি পর্যন্ত তোমাকে ফ্রি অ্যাক্সেস দেয়। দেখছো কখনো যে তোমার ইমেইলে অনেক কিছু কিন্তু তুমি রাইখে দিতে পারবা? ঠিক আছে। স্যার আচ্ছা, ইমেইলের কিছু অসুবিধা আছে বলো তো। প্রথম অসুবিধা হচ্ছে এটা ইন্টারনেট ছাড়া কোনো ব্যবহার করা যায় না। আসলে এটা কি ইন্টারনেট, মানে এটাকে অসুবিধা বলা যায় না, কারণ আমরা জানি কমিউনিকেশন করতে আমার কিছু না কিছু করতে হবে, তার মানে আমার ইন্টারনেট সংযোগ থাকতে হবে, যদি এটাকে অসুবিধা বলতেছে ওরা। এরপরে কিছু অবাঞ্ছিত মেসেজ আসে, তোমরা দেখবা তোমাদের ইমেইলে বিভিন্ন জায়গা থেকে অকারণে ইমেল চলে আসতেছে, এরকম দেখছো যেটা স্প্যামে বা ভাইরাস হিসেবে যুক্ত হয় তোমাদের ইমেইল গুলোতে? সবারই তো ইমেইল অ্যাকাউন্ট আছে, তাই না? সো এই অবাঞ্ছিত মেসেজ আসতে পারে বা বিভিন্ন অ্যাডভার্টাইজ মেসেজগুলো আসতে পারে। তারপরে ইমেল ব্যবহারকারী পাসওয়ার্ড চুরি হয়ে গেলে আমার ইমেলের কাজবাজ সব শেষ, তাই না? আমার তথ্যগুলো চলে যাবে। সো এরকম অসুবিধা থাকবে, ইন্টারনেটে চলতে গেলে আমাদের অসুবিধা ফেস করতেই হবে। ইমেল গেল। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট দুইটা টপিক, একটা আছে টেলিকনফারেন্সিং আর একটা আছে ভিডিও কনফারেন্সিং। কেউ একজন বলো টেলিকনফারেন্সিং কি, কে বলতে পারবে? নাওমি আসো। স্যার আমি বলি। টেলিকনফারেন্সিং, হ্যাঁ বলো মারিয়া। ভিন্ন ভৌগোলিক দূরত্বে কিছু ব্যক্তি অবস্থান করে টেলিযোগাযোগ সিস্টেমের মাধ্যমে সংযুক্ত থেকে কোনো সভা বা সেমিনার অনুষ্ঠানের প্রক্রিয়াকে বলা হয় টেলিকনফারেন্সিং। আচ্ছা, আগে ছিল এই টেলিকনফারেন্সিং, এখন কি টেলিকনফারেন্সিং করে না অন্যটা করে বলো তো? স্যার এখন ভিডিও কনফারেন্স। এখন ভিডিও কনফারেন্সিং। আগে তো আর ভিডিও দিয়ে কথা বলা যাইতো না। তোমরা ছোটবেলায় কি ভিডিও কলে কথা বলতে পারছো? যদিও তোমরা মনে হয় না পারো নাই, ক্লাস 3-4 এ যখন পড়ো বা 6-7 এ পড়ো তখন কিন্তু ভিডিও কথা বলতে পারো নাই, তাই না? না স্যার। সো এটা আসলে মাত্র 2-3 বছরে এত উন্নত হয়ে গেছে। মাত্র 3-4 বছর আগেও আমরা খুব অসুবিধা হয়তো কথা বলতে। ফেসবুক যখন 12 সালে চালায় তখন 1G ছিল। ফেসবুক পেজ লোড হইতো না, লোড হইতে 5-10 মিনিট সময় লাগতো একটা পেজ আসতে। আমরা বসে থাকতাম, ঘুরতো ঘুরতো আর ঘুরতো, আমরা শুধু বাইরে দৌড়াদৌড়ি করতাম কোথায় একটু নেট পাওয়া যায়, যখন ভার্সিটিতে পড়ি। সো সেটাকে এখন কাল্পনিক সময় মনে হয়, তোমাদের কাছে এরকম কিছু বললে তোমরা অবিশ্বাস্য মনে হবে এই কথাগুলো। সো টেলিকনফারেন্সিং হচ্ছে বিভিন্ন দূরত্ব থেকে আমরা টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করব, এটাই হচ্ছে আমার টেলিকনফারেন্সিং, তাই না? জাস্ট এতটুকুই। এরপরে খুবই ব্যবহার করা হয় এখন ভিডিও কনফারেন্সিং, এটাও ঠিক একই রকম, কিন্তু একটু পার্থক্য কি বলতো? টেলিকনফারেন্সিং এর থেকে ভিডিও কনফারেন্সিং এর পার্থক্য কি? ভিডিও কনফারেন্সিং এ তো ভিডিও কলের মাধ্যমে কথা বলা হ্যাঁ, হয়। ভিডিও কলের মাধ্যমে। এখান থেকে একটা নৈবেদ্যিক খুবই আসে প্রায় যে ভিডিও কনফারেন্সিং কে কোথায় আবিষ্কার করে আর কোথায় এখানে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়, ঠিক আছে? এই জিনিসগুলো একটু পড়বা যে 1920 সালে লজি বেয়ার এবং এটিএনটিএল এর বেল ল্যাবরেটরি, দেখো বেল ল্যাবরেটরি আমেরিকায়, সো ওই সংস্থা থেকে এটা আবিষ্কার করা হয় বা রিসার্চ সেন্টার থেকে। দেন এটার ব্যাপক ব্যবহার করা হয় বা পরীক্ষা করা 1927 সালে, 1968 সালে এঞ্জেলবার্ট, যেটাকে আমরা বলতেছি এঙ্গেলবার্ট বলা হয়, সর্বপ্রথম কম্পিউটার এবং ভিডিও কনফারেন্সিং এর সাথে পূর্ণাঙ্গ বহুমুখী যোগাযোগ ব্যবস্থা করে থাকেন। জাস্ট একটু রিডিং পড়ে নিই এটা, যে আমরা ভিডিওর মাধ্যমে কনফারেন্স করে থাকি। তোমরা স্কাইপি নামে একটা সফটওয়্যার বা কি বলবো এটাকে, প্রযুক্তি আছে, স্কাইপের নাম শুনেছো? এখন যেমন হোয়াটসঅ্যাপ আছে, এখন তো সবকিছুতেই ভিডিও কল করা যায়। 2012 সালে যখন ফেসবুক চালায় তখন শুধু মেসেজ করা যায়, তার কিছু করা যেত না। কি মজার জিনিস চিন্তা করো, শুধু লেখা পাঠানো যাইতো, কোনো ইমোজি ছিল না, কোনো সিম্বল ছিল না, কিছুই করা যেত না, লাইক আর লেখা, এই দুইটা জিনিস ছাড়া আর কিছু করা যাবে না। আর এখন আমরা কি না করতে পারি, এখন তো সবকিছুতেই ভিডিও করা যায়, তাই না? তুমি
হোয়াটসঅ্যাপ বলো, ইমো বলো, ইনস্টা বলো, লিঙ্কডইন বলো, এমন কিছু নাই যে ভিডিও অপশন নাই। তখন এই ভিডিও কল করা যায় তো শুধু এই স্কাইপে দিয়ে। দেখো এই যে স্কাইপে নামে একটা প্রযুক্তি আছে, এটা দিয়ে আমরা তখন ভিডিও কলে কথা বলতাম। ঠিক আছে, তো যাই হোক ভিডিও কনফারেন্সিং একটু পড়বা। আর এরপরে তোমরা বিভিন্ন কর্মসংস্থানের নাম শুনছো, আমি 2 মিনিটে শেষ করে দেব। আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, এইগুলোর নাম শুনেছো তোমরা? জি স্যার। স্যার। আউটসোর্সিং কি বলতে পারবা? ইয়েস ঘরে স্যার। বসে, ঘরে বসে আমি যদি ইন্টারনেটের মাধ্যমে কোনো কিছু আয় করি, এটাকে আমরা আউটসোর্সিং বলি, তাই না? আর একটা শব্দ আছে ফ্রিল্যান্সিং, কেউ নাম শুনছো? জি স্যার। ফ্রিল্যান্সিং দিয়েও কিন্তু ইনকাম করে। ফ্রিল্যান্সিং হচ্ছে কোনো প্রতিষ্ঠানে যে নির্দিষ্ট টাইম সেবা দিয়ে সেটা ইনকাম করা, মানে ওই প্রতিষ্ঠানে যে সেবা দিতে হবে। আর আউটসোর্সিং কি প্রতিষ্ঠানে যেতে হয় নাকি ঘরে বসে করা যায়? ঘরে বসে। ঘরে বসে। এই দুইটার মধ্যে হচ্ছে পার্থক্য এতটুকুই। এই যে ফ্রিল্যান্সিং নামে একটা, যে এক ব্যক্তি কোনো প্রতিষ্ঠানে যে দীর্ঘস্থায়ী চুক্তি কাজ করাকে ফ্রিল্যান্সিং বলে। আর আউটসোর্সিং হচ্ছে ঘরে বসে কোনো কিছু ইনকাম করাকে। আচ্ছা, এটা গেল আউটসোর্সিং। আর আচ্ছা, আমি একদিন একটু এত কিছু বলতেছি কেন, যে এগুলো জাস্ট রিডিং পড়া, একটু নৈবেদিক পড়বা, সেজন্য আমি একটু বলে দিচ্ছি। আচ্ছা, এটা কত নাম্বার পেজ? 19। তোমরা 31 নাম্বার পেজ পর্যন্ত পড়বা। দেখো আমি দেখাই দেই, এখানে আর খুব বেশি কিছু নাই, সামান্য একটু রিডিং পড়া আছে, কোনো কিছু বোঝাই দেওয়ার মতো কিছু নাই, বলার মতো কিছু নাই। টেলিমেডিসিন তো অলরেডি টেলিকনফারেন্সিং বলছি। টেলিমেডিসিন কি? টেলিফোনের মাধ্যমে কোনো সেবা বা রোগ নির্ণয় করাকে আমরা, বা প্রেসক্রিপশন দেওয়াকে টেলিমেডিসিন বলে থাকি। এটা মনে হয় অনেকেই জানো, তাই না? এটা মনে হয় 19ও ছিল নাকি তোমাদের টেলিমেডিসিন? সবাই জানো টেলিফোনের মাধ্যমে কোনো ডক্টরের সাথে কথা হবে। এখন তো টেলিমেডিসিন করে না, এখন কিভাবে করে? এখন ভিডিও কনফারেন্সিং করে নাকি? গবেষণার ক্ষেত্রে জাস্ট বাসস্থান, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইউজ করা হয়। ই কমার্স, এটাও একটু রিডিং পড়ো, যে আসলে বিভিন্ন বিজনেস টাইপে আমরা আমাদের আইসিটি অথবা সংবাদপত্র, এইগুলোতে আইসিটি প্রভাব রয়েছে। ওই লাস্ট পেজ কই? এই যে 29, দেখো এখানে আর খুব একটা কিছু নাই। ভার্চুয়াল রিয়েলিটি, এই যে 31 নাম্বার পেজ পর্যন্ত পড়বা। দেখছো, 1 থেকে 31 নাম্বার পেজ পড়বা। আর ক্রায়োসার্জারি এবং বায়োমেট্রিক্স, এই দুইটা টপিক পড়বা। এটাই হচ্ছে তোমাদের সিলেবাস। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে জিজ্ঞেস করার মতো? নো স্যার। না থাকলে আচ্ছা, আমি একটু নিয়ে নেই, অ্যাটেন্ডেন্সটা